আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে। এটার যে মজা, এটা কেন ছাড়বে ক্ষমতাটা? কারণটা কি? বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয়, চামড়াগুলো টাইট। বাপরে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে, আমি আশা করি যদি আপনার সুযোগ হয়, সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে, আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে। অর্থাৎ তার চেহারা হয়তো এরকম হয়েছে বা হওয়ার কথা। এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন। সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2বার ক্ষমতায় ছিলেন, তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এবং তারপর সেটা ছেড়ে সে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন। আমি বাংলাদেশে আমার গত 53 বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন, কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি। হয় তাদেরকে জনগণ তাড়াইছে, নয়তো আর্মি তাড়াইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে। কিন্তু তাদেরকে যারা তাড়াইছিল, তাড়ানোর পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল। ফলাফল পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি। আমরা নির্বাচন করে চিৎকার করি। একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বোঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার। এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যা লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংকে রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাডো জিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি। ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের। বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট। ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। এটা তামাশা না। আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, ইয়েতে তার্কি থেকে ফ্রান্স গেল। ফ্রান্স ঢুকে গেছে, সে তো তার্কির ভদ্রলোক, ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো, আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়ে 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিয়েছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই, ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেভেল ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে। আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি জানেন তার কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাঁড়িয়েও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সব ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কি মুহাম্মদ। মুহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মুহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না। সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাককে বানাইতে পারেন। রাসূল পাককে বলা হয়তো লিভিং কোরআন, যে যেদিকে ঘাড় ঘুরে। আমার যেটা ধারণা করি, এটা পশ্চিমারা চায় না, গণতন্ত্র বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না। এখন কোন ফরম্যাটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা, না গেলেও যাতে রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে, তার একটা নিশ্চয়ই
কোনো একটা আলাপ আলোচনা চলছে, যেটা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে, সেটা একটা পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব। সেখানে যে কিন্তু বলতে পারে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে, একে কোনো মানে সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না। এই কথাগুলো বললে কিন্তু তিনি জানেন যে তার একটা বিপদ আছে। তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু তাদের যে নৌকার প্রতীক সেটা স্থগিত আছে, সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না। কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে, এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে সে অংশ নেবে তার অধিকারটা তো সেটা থাকলো না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হয় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। তার মানে ওই অপশনটা কিন্তু রয়ে গেল। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। এটা কিন্তু তিনি অ্যাভয়েড করে গেলেন। এটা যতই প্রধান নির্বাচন কমিশন বলুক না কেন, বিষয়টা তো, সিদ্ধান্তটা তো রাজনৈতিক সিদ্ধান্তটা নির্বাচন কমিশনকে বললে নির্বাচন কমিশন সেই অনুযায়ী তারা আইন অনুযায়ী কাজ করবে। এখন রাজনৈতিক দল হিসেবে যদি তার কার্যক্রম স্থগিত হয়, তাহলে তার নিবন্ধন নিশ্চয়ই স্থগিত আছে, তার প্রতীকও মানে আপাতত তালিকাই নাই। তাহলে এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তে যদি থাকে যে না উন্মুক্ত, তাহলে নির্বাচন কমিশন সেইভাবেই সিদ্ধান্ত নেয়। একটার সাথে একটা তো সম্পর্কযুক্ত, এটা তো বাস্তব। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে, তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এটা হইল আওয়ামী লীগের প্রতীক থাকবে না, তাহলে কোথায় তারা ভোট দেবে? তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে সেখানে। আর লাখ লাখ মানে সমর্থক নাই, এটা কি বলতে পারে? অবশ্যই আছে। আওয়ামী লীগের যদি বাংলাদেশে মানে 25-30 ভাগ যদি লোক থাকে, তাহলে তার সংখ্যা কত? 1.5-2 কোটি। লাখ লাখ থাকবে না কেন? দেখ, এটা হয়তো পলিটিক্যাল একটা স্টেটমেন্ট। ডক্টর ইউনূস বলছেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করে। 29শে সেপ্টেম্বরে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরো আলোচনা উঠে আসে অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনায়। যাক, মানে এখানে ডক্টর ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন, কিছু অসত্য বলেছেন, পুরোপুরি সত্য না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এইরকম যখন অবস্থান থাকে, তখন জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করা হবে, তাদেরকে ভোটে